হে বৃক্ষরাজ, তুমি আমাকে বলো তো, এই জঙ্গলে রাজা তার ধন কোথায় লুকিয়ে রেখেছে? না, আমি তোমাকে ধনের কথা বলবো না। তোমাদের মানুষের লোভের কারণে গাছ প্রাণী সবাই কষ্টে আছে। আচ্ছা, মানে তুমি বলবে না, এই কুড়ালটা চিনো তো, 3 বার আঘাত করব, তখন মাটিতে পড়ে থাকতে হবে। আরে আরে, থামো থামো, আমি তোমাকে রাজ্যের গুপ্তধনের কথা বলছি। ভালো করে শোনো। এখান থেকে কিছু দূরে একটা কুটির দেখতে পাবে। সেই কুটিরের কাছে গিয়ে জোরে এই মন্ত্রটা 3 বার পড়বে। ভৈরবগড় রাজ্যে এক চতুর কৃষক ছিল, নাম পঙ্কজলাল। তার কাছে বুদ্ধির ভাণ্ডার ছিল, কিন্তু সে সব সময় নিজের স্বার্থেই তা ব্যবহার করত। আরে কিষান, তুই এখানে এই সময়ে? এই অবস্থায় আমাকে দেখে অবাক হচ্ছিস না? কি হয়েছে? সব ঠিক আছে তো? কি বলবো ভাই, তুই তো জানিসই বাড়ির অবস্থা খারাপ। আমি শেঠের কাছ থেকে 2 মাসের মজুরি নিয়ে বাড়ি ফিরছিলাম, কিন্তু পথে কিছু ডাকাত আমাকে লুট করে নিয়েছে। এটা তো তোর সাথে খুবই অন্যায় হয়েছে, তোর কাপড়ও ছেঁড়া। হ্যাঁ, এই অবস্থাটা ওই ডাকাতরাই করেছে। কিন্তু একটা কথা বল, তোর তো জমি আছে, তাহলে তুই মজুরি করিস কেন? আর 2 মাসের টাকা একসাথে কেন নিয়েছিলি? কি বলবো বন্ধু, জমিতে ফসল ফলানোর মতো টাকা ছিল না, তাই মজুরি করেছি। আর 2 মাসের টাকা একসাথে নিয়েছিলাম, যাতে সংসারের খরচ আর জমিতে ফসল ফলাতে পারি। কিন্তু সব শেষ হয়ে গেল। এখন আমি বাড়ি কিভাবে ফিরব? আমার স্ত্রী জ্যোতিকে কি মুখ দেখাবো? এত কথা বলেই পঙ্কজ কাঁদতে শুরু করল। তা দেখে কিষণও দুঃখ পেল। আচ্ছা, চিন্তা করিস না বন্ধু, একটা কাজ কর, আমার কাছ থেকে ধার নিয়ে নে। যখন তোর কাছে টাকা হবে তখন ফিরিয়ে দিবি। এটা শুনে আনন্দে পঙ্কজের চোখ ঝলমল করে উঠল। আরে বাহ, এ তো দারুণ হলো। আমার মিথ্যার ফাঁদে ঠিকই ফেসে গেছে আমার সোজাসাপটা বন্ধু কিষণ। এখন তুই কোনো দিনই তোর টাকা ফিরে পাবি না। কিরে, কি ভাবছিস? হঠাৎ চিন্তায় পড়ে গেলে কেন? হ্যাঁ বন্ধু, ধন্যবাদ। আমি খুব তাড়াতাড়ি টাকা ফিরিয়ে দেব। তোর এই উপকার আমি কোনোদিন ভুলব না। তুই শুধু তাড়াতাড়ি টাকা দিয়ে দে, তোর ভাবি আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, একটু দাঁড়া, এখনই আনছি। কিষণ তার সব টাকা এনে পঙ্কজের হাতে তুলে দিল। পঙ্কজ খুশি খুশি বাড়িতে ঢুকতেই তার স্ত্রী চিৎকার করে উঠল। হে ভগবান, এত টাকা কোথা থেকে এলো আপনার কাছে? আবার কাউকে বোকা বানিয়ে এনেছেন, তাই না? আরে ভাগ্যবান, বাড়িতে ঢুকতেই শুরু করে দিস না। স্বামী বাইরে থেকে ক্লান্ত হয়ে এসেছে, আর তুই খাওয়া দাওয়া জিজ্ঞেস না করে উল্টো প্রশ্ন করছিস। খুব ক্ষুধা লেগেছে, চল খেতে দে। ক্লান্ত আপনি? আরে থাক, এসব বাদ দিন। আমাকে সত্যি করে বলুন, কাকে ঠকিয়ে এসেছেন? আর আপনার কাপড়গুলো ছেঁড়া কেন? মনে হচ্ছে তুই মানবি না। ঠিক আছে, সব বলছি। আরে আমার সেই বোকা বন্ধুটা না, তার সামনে 2 ফোঁটা চোখের পানি ফেললাম, একটা মিথ্যে গল্প বললাম, ব্যাস গলে গেল বেচারা। আর তার সব টাকা আমাকে দিয়ে দিল। এখন খুশি? এবার খেতে দে। আপনার কি একটুও ভয় নেই? কারো সব টাকা লুঠে নিয়ে কেউ এত খুশি থাকতে পারে? কিষেন ভাই তো আপনার এত ভালো বন্ধু, তার সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলেন কিভাবে? যান, তার সব টাকা ফেরত দিয়ে আসুন। দেখ, ভাগ্যবান, বেশি মাথা খারাপ করিস না, না হলে ভুলে যাব যে তুই আমার স্ত্রী। যা, এখান থেকে চলে যা, বাইরে গিয়ে কিছু খেয়ে নেব। এই বলে পঙ্কজ বাড়ি থেকে বেরিয়ে গেল, আর জ্যোতির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। হে ভগবান, ওনাকে একটু সদ্বুদ্ধি দিন। কয়েকদিনের মধ্যেই পঙ্কজ সেই সব টাকা খরচ করে ফেলল। এইভাবেই মানুষকে বোকা বানানোর তার অভ্যাস চলতেই থাকল।
একদিন এই ছোটখাটো চালাকি দিয়ে আর কাজ হবে না। পঙ্কজ, তোকে বড় কিছু ভাবতে হবে। কিন্তু কি? ভাব ভাব, কিছু একটা তো ভাব। সারা রাত ভাবার পর হঠাৎ করেই পঙ্কজ আনন্দে লাফিয়ে উঠল। পেয়ে গেছি, দারুণ একটা বুদ্ধি পেয়েছি। এখন আসল মজা হবে। কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছো নাকি? আরে না ভাগ্যবান, খারাপ না, ভালো কিছু হতে যাচ্ছে। আমাদের জীবন বদলে যাবে। তুই ঘুমিয়ে পড়। হে ভগবান, এখন আবার এদের মাথায় কি দুষ্টুমি চলছে কি জানে। পরের দিন সকালেই পঙ্কজ তার সবচেয়ে পুরনো কাপড় পরে নিল, নিজেকে একদম গরিবের মতো সাজালো আর সোজা রাজপ্রাসাদের দিকে রওনা দিল। রাজপ্রাসাদে পৌঁছে মহারাজ, একজন গরিব লোক আপনার সাথে দেখা করতে চায়। সে খুব কাঁদছে, মনে হচ্ছে তার সাথে বড় অন্যায় হয়েছে। সে শুধু একবার আপনার সাথে দেখা করতে চায়। ঠিক আছে, তাকে আমাদের সামনে নিয়ে আসো। যেমন আদেশ মহারাজ। পঙ্কজকে রাজার সামনে আনা হলো। সে সাথে সাথেই রাজার পায়ে লুটিয়ে পড়ল। মহারাজ, আমাকে সাহায্য করুন। আমি বড় বিপদে পড়েছি। আমাকে আশ্রয় দিন মহারাজ। আরে আরে, ভয় পেও না। আগে কান্না বন্ধ করো, তারপর দাঁড়িয়ে আমাদের বলো কি হয়েছে। মহারাজ, আমার নাম পঙ্কজ লাল। আমি খুব গরিব মানুষ। আমার কাজ চলে গেছে আর আমার স্ত্রী ভয়ানক অসুস্থ। যদি তাড়াতাড়ি তার চিকিৎসা না হয় সে মারা যাবে। আমার কাছে কোনো টাকা নেই। আমাকে সাহায্য করুন মহারাজ, না হলে আমার স্ত্রী মারা যাবে, আমার বাচ্চারা শেষ হয়ে যাবে। আরে আরে, শান্ত হও যুবক। আমরা ভৈরবগড়ের রাজা। আমাদের থাকতে কেউ এভাবে ধ্বংস হতে পারে না। আমরা তোমাকে টাকা দেব যাতে তুমি তোমার স্ত্রীর চিকিৎসা করাতে পারো। এই রাজাকেও বোকা বানিয়ে ফেললাম। আমার 2 ফোঁটা মিথ্যা কান্নায় বিশ্বাস করে ফেলল। যাক, আমার তো ভালোই লাভ হচ্ছে। কি ভাবছো যুবক? মহারাজ, আপনাকে যত ধন্যবাদ দিই কম হবে। আপনার জন্যই আমার স্ত্রী বেঁচে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মহারাজ। আপনার উপকার আমি কখনো ভুলব না। মন্ত্রীজি, আমাদের রাজকীয় খাজানা থেকে পঙ্কজকে একটি বড় অঙ্কের টাকা দিয়ে দিন। কিন্তু মহারাজ। যেমন বলেছি তেমনই করুন। আমরা আমাদের প্রজাদের খুশি দেখতে চাই। ঠিক আছে, যেমন আদেশ মহারাজ। পঙ্কজ একটি মোটা অঙ্কের টাকা পেল আর সেটা নিয়ে খুশি মনে সেখান থেকে চলে গেল। আপনি এটা কি করলেন মহারাজ? একজন মানুষের যাচাই বাছাই না করেই এত টাকা দিয়ে দিলেন। তার কোনো দরকার নেই। তুমি কি সেই বেচারার অবস্থা দেখোনি? নিজের স্ত্রীর জন্য কত কষ্ট পাচ্ছিল। কিন্তু মহারাজ, কেউ অভিনয়ও তো করতে পারে। টাকার লোভে মানুষ অনেক কিছু করতে পারে। একবার খোঁজ নেওয়া উচিত ছিল। তুমি কি বলতে চাও আমরা কি এমনি এমনি রাজা হয়েছি? আমাদের কি মানুষের বিচার করার ক্ষমতা নেই? তুমি কি আমাদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছ? ভুল হয়ে গেছে মহারাজ। আমার সে অর্থ ছিল না। আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আমাকে মাফ করে দিন। ঠিক আছে, যাও, তোমাকে ক্ষমা করা হলো। এদিকে টাকা নিয়ে পঙ্কজ বাড়ি পৌঁছাতেই আবার কোনো খারাপ কাজ করে এসেছেন তাই না? সত্যি করে বলুন, এই টাকা কোথা থেকে আনলেন? এবার কাকে ঠকিয়েছেন? আরে ভাগ্যবান, রাগ করিস না।
আজ আমি খুব খুশি, কারণ আজ এই সব টাকা আমি তোর কারণেই পেয়েছি। আমার কারণে? মানে কি? হ্যাঁ, তোর কারণেই। আর এবার কোনো অসহায় মানুষকে না, সরাসরি মহারাজ বিক্রম সিংহকেই ঠকিয়ে এসেছি। এটা শুনে জ্যোতির পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। হে ভগবান, আপনি এবার মহারাজকেই ঠকিয়েছেন। উনি আমাদের ছেড়ে দেবেন না, এবার আমাদের রেহাই নেই। আরে ভয় পাস না, সব বলছি তোকে। পঙ্কজ পুরো ঘটনা জ্যোতিকে খুলে বলল। সব শুনে জ্যোতির চোখে পানি চলে এলো। আজ আপনি সীমা ছাড়িয়ে গেছেন। আর না, এই অন্যায়ের টাকা আমি খাবো না, আমার সন্তানদেরও খেতে দেব না। আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি এই বাড়ি ছেড়ে আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। আরে এসব হারাম হালাল কিছু হয় না। আর তুই বাড়ি যাবার কথা বলছিস কেন? তুই কোথাও যাবি না, নাহলে আমার হাত উঠে যাবে। আমার আর আমার টাকার মাঝে কেউ আসতে পারবে না। আমি দেখব আপনি আমাকে কিভাবে আটকান। আমি আমার সন্তানদের আপনার মতো কখনো হতে দেব না। জ্যোতির রাগ দেখে পঙ্কজের রাগও বেড়ে গেল। তাদের ঝগড়া এতটাই বাড়ল যে পঙ্কজ হাত তুলে জ্যোতিকে মারল। কাঁদতে কাঁদতে জ্যোতি তার 2 সন্তানকে নিয়ে নিজের মায়ের বাড়ি চলে গেল। যাক, চলে গেছে তো যাক, আমার কিছু যায় আসে না। আমি এই টাকায় আরামে জীবন কাটাবো, মজা করব। কয়েকদিন এভাবেই কেটে গেল। তারপর সব টাকা শেষ হয়ে গেল। মনে হচ্ছে আবার মহারাজ বিক্রম সিংহকে বোকা বানানোর সময় এসে গেছে। চল পঙ্কজ, আবার গরিবের অভিনয় কর। পঙ্কজ আবার রাজদরবারে পৌঁছালো। আরে তুমি তো সেই যুবক। এখন তোমার স্ত্রী কেমন আছে? ভালো তো? কি বলবো মহারাজ, আমি যত টাকা উপার্জন করেছিলাম আর আপনি যে টাকা দিয়েছিলেন সবই আমার স্ত্রীর চিকিৎসায় খরচা করেছি, তবুও তাকে বাঁচাতে পারিনি। এটা তো খুবই দুঃখজনক। তোমার জন্য আমাদের খুব খারাপ লাগছে। শুধু তাই নয় মহারাজ, আমার কোনো কাজও নেই। বাড়ির জমিও বিক্রি হয়ে গেছে। আমার বাচ্চারা এখন রাস্তায়, তাদের খাওয়ানোর মতো কিছুই নেই। এখন আপনি ছাড়া আর কেউ আমাকে সাহায্য করতে পারবে না। দয়া করুন মহারাজ, আমার ক্ষুধার্ত সন্তানের জন্য দয়া করুন। আমাদেরও খুব কষ্ট হচ্ছে এটা শুনে। আমরা তোমাকে এই মহলে চাকরি আর থাকার জায়গা দিতে পারি। না মহারাজ, আমি আমার আত্মসম্মান ভুলে আপনার উপর বোঝা হতে চাই না। মহারাজ, যদি সত্যি সাহায্য করতে চান তাহলে আমাকে কিছু টাকা দিন। দিন মহারাজ, যাতে আমি কিছু জমি কিনে তাতে ফসল ফলাতে পারি আর আমার সন্তানদের অন্তত 2 বেলা খাবার দিতে পারি। বাহ, কি আত্মসম্মান তোমার! ঠিক আছে মন্ত্রীজি, এই গরিব যুবককে এত টাকা দিন যাতে সে নিজের কাজ শুরু করতে পারে। নীতি আগেই এর সাথে অনেক অন্যায় করেছে। এসব শুনে মন্ত্রী যেন চিন্তায় ডুবে গেলেন। এখানে থেকে কাজ করতে বললে মানা করলো আর টাকা চেয়ে নিল। নিশ্চয়ই কিছু গড়বড় আছে। যদি এখনই মহারাজকে বলি, উনি রেগে যাবেন। আগে নিজেই সত্যটা খুঁজে বের করতে হবে। কি হলো মন্ত্রীজি, কোথায় হারিয়ে গেলেন? কিছু না মহারাজ, যেমন আপনার আদেশ, আমি এখনই এই মানুষটাকে টাকা দিচ্ছি। এটা শুনে পঙ্কজ আবার খুশি হয়ে উঠল। এই রাজা তো সত্যিই বড় বোকা, দ্বিতীয়বারও ঠকল। আমার তো ভালোই লাভ হচ্ছে, আবার ঠকাতে মজাই লাগবে। পঙ্কজ আবার টাকা নিয়ে চলে গেল। কি হয়েছে মন্ত্রীজি? আপনাকে একটু চিন্তিত মনে হচ্ছে। সব ঠিক আছে তো? হ্যাঁ মহারাজ,
আমি ঠিক আছি, আমার কিছু হবে কেন? গতবার যখন আমরা এই গরিব যুবককে সাহায্য করেছিলাম তখন তুমি আপত্তি করেছিলে, আর এবার সহজেই টাকা দিয়ে দিলে, এমন কেন? আসলে মহারাজ, এখন আমাদেরও মনে হচ্ছে সে সত্যিই বিপদে আছে, তাই আর কিছু বলিনি। আপনি চিন্তা করবেন না। এত বলে মন্ত্রী সেখান থেকে চলে গেলেন। আমার তো এখনো মনে হচ্ছে লোকটা মিথ্যাবাদী, কিন্তু মহারাজ আমাদের কথা বিশ্বাস করবেন না, তাই আগে সত্যটা নিজেকেই জানতে হবে। আবার কয়েকদিন কেটে গেল। পঙ্কজের টাকা আবার শেষ হয়ে গেল, তাই সে আবার প্রাসাদের দিকে রওনা দিল। মহারাজ, সব শেষ হয়ে গেছে, আমাকে সাহায্য করুন। আবার কি হয়েছে যুবক? তোমাকে খুব দুঃখিত লাগছে। মহারাজ, আপনি যে টাকা দিয়েছিলেন তা দিয়ে আমি জমি কিনেছিলাম। ভেবেছিলাম দিন রাত পরিশ্রম করে ফসল ফলাবো, আর সেই কষ্টের টাকায় আমার সন্তানদের খাওয়াবো। আমি আমার সন্তানদের খাওয়াবো ভেবেছিলাম, কিন্তু সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আরে, এমন কি হলো যুবক? আমাদের বলো, আমরা অবশ্যই তোমাকে সাহায্য করব। মহারাজ, আমি আপনার কথা মতোই করেছি। দিন রাত পরিশ্রম করে জমিতে ফসল ফলিয়েছি, কিন্তু এখন গিয়ে দেখি সব ফসল নষ্ট হয়ে গেছে, সব শেষ। হে ভগবান, এই মানুষের সাথে এত খারাপ কেন হচ্ছে? আমাকে আবার এর সাহায্য করতে হবে। আচ্ছা বলো, তুমি কি চাও? আমাকে আর একটু টাকা দিন মহারাজ। এবার আমি একটা ব্যবসা শুরু করতে চাই। আমার সন্তানদের জন্য কিছু তো করতেই হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এইবার আমি অনেক পরিশ্রম করব। ঠিক আছে মন্ত্রীজি, এই যুবককে আরো টাকা দিন। যেমন আদেশ মহারাজ, কিন্তু তার আগে আমি আপনাকে কারো সাথে দেখা করাতে চাই, যদি অনুমতি দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নিয়ে এসো। আরে, এ তো জ্যোতি, আমার স্ত্রী। এটা এখানে কি করছে? আমি তো মহারাজকে বলেছিলাম সে মারা গেছে। এখন আমাকে কেউ বাঁচাতে পারবে না। হে ভগবান, আমি কি করব? কিছু একটা ভাবতে হবে। হ্যাঁ, একটা উপায় আছে। এই নারী কে জানেন মহারাজ? এ হলো ওই গরিব পঙ্কজের সেই স্ত্রী, যার সম্পর্কে সে বলেছিল সে মারা গেছে। কি? মহারাজ, আপনি বুঝতে পারছেন না, আমি সব বলছি। প্রথম দিন থেকেই এই পঙ্কজ আপনাকে মিথ্যে বলে ঠকিয়ে আসছে। আমার ওর ওপর সন্দেহ ছিল, কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করেননি। তাই আমি নিজেই সত্য জানার জন্য ওর পিছু নিয়েছিলাম। তখন জানতে পারি এ 1 নম্বরের মিথ্যেবাদী। এর স্ত্রী মারা যায়নি, বরং রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ মহারাজ, মন্ত্রীজি ঠিকই বলছেন। আমার স্বামী পঙ্কজ সবাইকে এভাবেই ঠকায়, তাই আমি রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছি। আমি আর তার অন্যায় সঙ্গ দিতে পারি না। এসব শুনে পঙ্কজ একেবারে হতবাক হয়ে গেল। না না মহারাজ, আমি মিথ্যা বলছি না। এই মহিলা আমার স্ত্রী নয়, আমি একে চিনি পর্যন্ত না। এটা মিথ্যে বলছে। মহারাজ, এই মানুষটা মিথ্যা বলছে। আমাকে না চিনলেও নিজের এই সন্তানদের চিনতেও কি অস্বীকার করবে? টাকার জন্য আপনি আর কতটা নিচে নামবেন? এই কথা শুনে পঙ্কজের চোখ প্রথমবারের মতো লজ্জায় নিচু হয়ে গেল। আমরা মন থেকে ভালো মানুষ, মানুষের কষ্টকে নিজের কষ্ট মনে করি, আর তুমি সেই বিশ্বাসেরই অপব্যবহার করেছ।
তোমার জন্য যদি ভবিষ্যতে সত্যিই কোনো অসহায় মানুষ আমাদের কাছে সাহায্য চাইতে আসে, তাহলে হয়তো আমরা তাকে বিশ্বাস করতে পারব না। তুমি খুব বড় অন্যায় করেছ, এর শাস্তি তোমাকে পেতেই হবে। মন্ত্রীজি, সৈন্যদের আদেশ দিন পঙ্কজকে আজীবন কারাগারে বন্দী করা হোক। এটা শুনে পঙ্কজের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। সে রাজার পায়ে লুটিয়ে পড়ল। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে শুধু একবার সুযোগ দিন, আর কখনো এমন করব না। সৈন্যরা, একে অবিলম্বে কারাগারে নিয়ে যাও। জ্যোতি, তুমি তো আমার স্ত্রী, তুমি আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আর কখনো এমন করব না। এটা আপনার নিজের কর্মের ফল। আজ আপনাকে তার ফল ভোগ করতেই হবে। যদি সময় থাকতে আপনি এটা বুঝতে পারতেন। সৈন্যরা পঙ্কজকে কারাগারে নিয়ে গেল। রাজা জ্যোতিকে রাজপ্রাসাদে কাজ ও থাকার ব্যবস্থা করে দিলেন। আর কারাগারে বসে পঙ্কজও ভালোভাবে বুঝতে পারল, চালাকি আর মিথ্যা দিয়ে কখনো সংসার গড়া যায় না, বরং তা ভেঙে যায়।